পুলিশ হেফাজতে নির্যাতন বা ধর্ষণ গুজি ইয়ান আল্লাহ যে মামলা এই মামলার মধ্যে পুলিশ অলরে খালাস দিয়ে এই সীমার মামলার মধ্যে আসামি পুলিশ, সাক্ষী পুলিশ, তদন্ত কর্মকর্তা পুলিশ, বাদীয় পুলিশ, যার কারণে আসামিল খালাস পেয়ে জাফরের অনেক পটিয়াতুন ধরিল যে এরা হারবাং পুলিশ মারি রেডে 50 লাখ টাকা নদে গুলি করে মারি ফেলি ওসি প্রদীপর সন আজি এই তার পতন ইতে গ্রেফতারি কিন্তু এখনো পর্যন্ত টেকনাফ থানা তো 2 বছরে আদালতের নির্দেশে একটা রিপোর্ট তলব করছি যে তারার বিরুদ্ধে কোনো হত্যা মামলা আছে কিনা এবং মামলার কোনো পোস্টমর্টেম রিপোর্ট, কোনো সুরত হাল রিপোর্ট, ময়না তদন্ত রিপোর্ট কিছুই নেই। এখন রিপোর্ট দিয়ে পুলিশের বাঁচাই ফেললেই তার মানে আইন শৃঙ্খলা বাহিনীর তো নারা কোনো ধরনের হেল্প যে জিনিস এজ এ সাধারণ জনগণ কে নারা নফে কিন্তু তাদের বিরুদ্ধে আসলে কিভাবে কি ব্যবস্থা কি ধারা কোন ধারাত মামলা করা যায় যে পুলিশের অপরাধ তদন্ত করে বলে আলাদা এজেন্সি লাগবে। পুলিশের অপরাধের তদন্ত যদি পুলিশে করে তাহলে অনেক ন্যায় বিচার পাইত না। সুপ্রিয় দর্শক, আজকে 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। আজকের এই দিনরে ঘিরে বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন সভা এবং সেমিনার গড়িতে ঠিক ওইভাবে আড়ালয় আজি আড়া টকশো উপস্থিত আছে বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন এর মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব হাসান। কেন আছেন অনে? জি ভালো আছি। আচ্ছা, অনে যদি আনারে জানান আনার ফাউন্ডেশন হবে প্রতিষ্ঠিত ওই এবং এর আনুষঙ্গিক কাজগুলো কি? আর সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। বাংলাদেশের বিখ্যাত মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান আর চেয়ারপারসন তের উদ্যোগে আর এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছে আজ এত এক যুগ আগে। তো এই প্রতিষ্ঠান জন্মলগ্নতন প্রচুর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে ভূমিকা রাখি এর এবং এই প্রতিষ্ঠানের আগেও আর মানবাধিকার কর্মী হিসেবে দীর্ঘ 30-35 বছর ধরে খাসগড়িয়ার বাংলাদেশের বহুত চাঞ্চল্যকর ঘটনার আর সাক্ষী। ওনারা জানেন যে বাংলাদেশের এই রাউজান থানাত পুলিশ হেফাজতে গার্মেন্টস কর্মী সীমা রানী তের প্রেমিক হাফিজুর ফরে গ্রেপ্তার হইল। তে আসলে ভিকটিম হাফিজুরে পুলিশে বিভিন্ন মামলার মধ্যে জড়াইয়ারে জেলত ফাটাই দিয়ে এবং এই মামলার ভিকটিম সীমারে পুলিশ হেফাজতে নির্যাতন বা ধর্ষণ গুজি ইয়ান আল্লাহ যে মামলা এই মামলার মধ্যে পুলিশ অলরে খালাস দিবার সময় জজে রায়ের মধ্যে কিছু ফাইন্ডিংস দিয়ে এটা হচ্ছে এই সীমার মামলার মধ্যে আসামি পুলিশ, সাক্ষী পুলিশ, তদন্ত কর্মকর্তা পুলিশ, বাদীয় পুলিশ, যার কারণে আসামিল খালাস পেয়ে পুলিশের বাঁচাই বললে এই মামলা সঠিকভাবে তদন্ত না করে। তখন আর নেত্রী অ্যাডভোকেট এলিনা খান এই নিউজ যাতে পত্রিকা পাই ও আইয়েরা চিটং আইয়েরা আর লইয়েরা মামলা দায়ের করল পুলিশের 3 তদন্তর কর্মকর্তার বিরুদ্ধে। পুলিশের সিআইডির এই সময় এএসপি জিবা তদন্ত কর্মকর্তা আছে লিবা মামলার বাদী এবং রাউজান থানার ওসি এই 3 জনেরা আসামি করি তেই আলামত গোপন মামলা বিজি। এই মামলা গণনার পর এই মামলা এই পুলিশের এইসব তদন্ত কর্মকর্তাও চাকরিচ্যুতই এবং এই মামলা এখনো চলমান। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনা যেন এই যে ডিআইজি আনিসের 7 সন্তান 7 বাচ্চা উদ্ধার ডিআইজি আনিসের পুলিশের। তো ও দেখেন আর বাচ্চা বেগুন 7 বাচ্চা আর চ্যালেঞ্জ করলাম তো নো তোর 7 বাচ্চা কিন্তু তোর তুই আসলে মানব পাচার করো বাচ্চা হলোরে তুমি পাচার করো অথবা তারা কিডনি নিয়ে গিয়ে বিভিন্ন জায়গার মধ্যে পাচার করো। ও আর চ্যালেঞ্জের মোকাবেলা করতে যাই দুঃখ ফুরে গিয়ে আর ডিএনএ টেস্ট করলাম। ডিএনএ টেস্টের আবেদন করানোর পর দেখা গেল 7 বাচ্চা 7 জন মা বাপ ইতারা সিবলিংস নয় তারা নিজেরা ভাই বোন। এরপর আনিস তো দায় গেল ও জামিনের জনের পরে আমেরিকা গেল ওর অ্যাবসেন্সিয়াল ট্রায়াল। তো এইভাবে আরো বহুত ঘটনা যে একজনের অপরাধ ওই আরেকজনের জেল খাটের এরকম বহুত ঘটনা আর আসামি হলরে বিনা বিচারে জেলখানা যুগ ধরে আটক ইতারা বাইর করছি। কিছুদিন আগে ওনারা পত্রিকা দেখুন চিটাং জেলখানার মধ্যে ভারতীয় নাগরিক ও এটা অ্যারেস্ট হইল ওর মামলার মধ্যে সাজা হবে বোধ 5 বছর কিন্তু 14 বছর জেল। তো এইভাবে নিরহ মানুষজনরে
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেতেই একজন মানবাধিকার কর্মীর দৃষ্টি তাইব, তখন ও ঝাঁপাই পড়িব। আর মানবাধিকার কর্মীর জীবনান্ত ফুল সজ্জা নয়, তারা তো খুব হাই রিস্ক লম পড়ে। কিন্তু আরা দিদি মানবাধিকার এডে যারা করে ইতারা দিদি ব্যাগুন খালি 10ই ডিসেম্বর পালন করে, র্যালি করে, মানববন্ধন করে, আর পদক ব্যবসা করে। আরা এখন নিজের মানবাধিকার কর্মী পরিচয় দিতেও প্রচন্ড লজ্জা লাগে। এই দিলাম দিন অনর ভূমিদস্যুক এই অক্সিজেন ইন্ডিয়া অ্যারেস্ট বিভিন্ন অপকর্ম অপরাধেও অ্যারেস্ট এবং ও দিলেন তো মানবাধিকার নেতা। এরকম বহুত মানবাধিকার নেতা এখন ফতেকাটে পাওয়া যায়। হ্যাঁ, এখন বহুত মানবাধিকার নেতা পাইবেন। হ্যাঁ, কেউ কেউ হয়তো আরা কি করো সালিশ বিচার করি, তোমরা সালিশ বিচার করিবার এই অথরিটি খনে দিয়ে তোর তো কোনো ট্রেনিং আছে না? বহুত বড় বড় লয়ারও তো সালিশ বিচার নগরের ডরে আইন সঠিকভাবে যদি ন জানে, তো ইতারাও সালিশ বিচার করতে যারা এক্সপার্ট ইতারা সহযোগিতা লাগে। জি, ইয়ানার পরিপ্রেক্ষিতে আরা হয় অনেক একজন মানবাধিকার ভালো সংগঠনের মহাসচিব, সাথে একজন অ্যাডভোকেট অবশ্যই। এই যে মানবাধিকার লঙ্ঘন নিয়ে এই 15 বছরের স্বৈরা শাসনের আমলে কাজ করতে গিয়ে আসলে কোন ধরনের বিপদের সম্মুখীন হইন, কি ধরনের বাধা সম্মুখীন হইন যদি আমরা বলতেন? যেমন ধরুন আরা সেই স্বৈরা শাসন সমাপ্ত হবার পরে দেখতে গিয়ে বহুত মানুষ আয়না ঘর ঘুমোই, বহুত মানুষ বিভিন্ন ভাবে ঘুমো গিয়ে বই, এই ধরনের রিস্ক অন্তত নিজে। চমৎকার প্রশ্ন করছেন। আয়না ঘর আসলে আমি নিজেও আয়না ঘরত যাইবার একখান পরিস্থিতির সৃষ্টি হইল। ওনারা জানন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পুলিশরে, র্যাবরে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরে মানুষ গুলি গুলি মারি ফেলে এবার লাইসেন্স দিয়ে গিয়ে যে ইতারা কোনো বিচার হইতো না। ক্রস ফায়ার, হ্যাঁ, ক্রস ফায়ার করে মারি ফেলে তারা কোনো বিচার হইতো না। যেন সিনহারে মারি ফেলি ওনা দেখুন কক্সবাজার ওসি প্রদীপ গং। তো ওসি প্রদীপ তো আসলে এই প্রতীক ও অপরাধী চক্র হলো রোগা প্রতিভু। ওসি প্রদীপ কিন্তু বাংলাদেশত হাজার হাজার আছে এবং ওসি প্রদীপরে যারা ব্যবহার করছে এবং ওরে পদক দিয়ে, ওরা বহুত বড় বড় পদক দিয়ে, তো যারা পদক দিয়ে তারা অত্যন্ত বিভিন্নভাবে সুবিধা লই পদক ব্যবসা কিন্তু তার দেশত বড় ব্যবসা। তো এখন এই ওসি প্রদীপের চন্দনা সত্যন প্রবাসী আজাদ ও থাকতো মিডল ইস্ট থাকতো এত নাইসি করোনার সময়। ওর ভাই আরগুয়া ইবা ওনার পেয়ারা চাষি, চন্দনা সত্য পেয়ারা চাষি, দেখুন ওনারা পেয়ারা বাগান আছে। তো এই দুই ভাইরে ওসি প্রদীপে খবর পাইয়ে ভর্তি আছে, তারা সোর্সে তারা খবর দিয়ে ভর্তি আছে। তখন তারারে সান্দাল্লাই অনর লক্ষ লক্ষ টিয়া দাবি করি তারারে এই চন্দন হেতু তুলিল যে এরা কক্সবাজার 2-3 দিন দেখি টিয়া আদায় করি না পারে। ওর মারে ফোন করছি, বিভিন্ন জায়গায় ফোন করি, টিয়া যাতে আদায় করি না পারে তারারে মাদক ব্যবসায়ী তকমা লাগাইয়ে তারা মারি ফেলি, ব্রাশ ফায়ার করে মারি ফেলি। মারি পরে খবর দিয়ে লাশ যাই এরা অনেক তুয়াইনি আনানোর পর এই দুই ভাইরে মারি ফেলানোর পর তারার বোন রিনাত সুলতানা একজন নার্স, ও সিনহার বোনের মতো আগে এসে দুই ভাইয়ের হত্যার প্রতিশোধ লেবেল। তখন আইনজীবী পর্যন্ত খুঁজি পাওয়ানো যার এই মামলা করিবার লাই কেউ ঝুঁকি লইতো না স্যার, পুলিশের বিরুদ্ধে এখন মামলা করিব। সেই মুহূর্তের মধ্যে আরা আগে এলাম এবং পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলাম। দায়ের করানোর পর কোর্টে একটা রিপোর্ট চাইল টেকনাফ থানাতুন আজ এত 2 বছর আগে। ওসি প্রদীপর সন আজি তার পতন গ্রেফতারি, কিন্তু এখনো পর্যন্ত টেকনাফ থানাতুন 2 বছরে আদালতের নির্দেশে একটা রিপোর্ট তলব করছি যে তারার বিরুদ্ধে কোনো হত্যা মামলা আছে কিনা বা এই ঘটনার রিলেটেড কোনো মামলা পেন্ডিং আছে কিনা। এই রিপোর্টটা এখনো ওসি টেকনাফ দিতে না পারে। গত কয়েকদিন আগে আর এক সাংবাদিক বন্ধু তেরে ফোন করছি, তে হদায় কোর্টের এরকম কোনো রিপোর্ট না পায়, অথচ কোর্টের আদেশের কপি সহ তের কাছে রেজিস্ট্রিটাকে পাঠায়। এই হল যে অবস্থা। তারপর এইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আরো যেন জাফর এই বউক প্রবাসী হল যে কি বিপদত আসিল এই চাঁদাবাজ পুলিশ হলের কাছে। জাফরের অনেক পটিয়াতুন ধরিল যে এরা হারবাং পুলিশ মারি রেডে 50 লাখ টাকা নদে গুলি করে মারি ফেলি। ওর মামা একজন বীর মুক্তিযোদ্ধা, ও বাদিয়ে মামলা করছে, আর এই মামলা পরিচালনা করছি। তো পরিচালনা করছি এটা পুলিশে 2 বছর ধরে তদন্ত করে রিপোর্ট দিয়ে দেয় যে ওর মা বাপ বাদী নয়, এরা মামাকে বাদী হইল।
কোর্টে আরা কইলাম এখন নতুন দেশ স্বাধীন হওয়ার পর আর আপিল করলাম, আপিল করানোর পর কোর্টে কইলাম যে এই ভিকটিম পরিবার ভীত সন্ত্রস্ত অশিক্ষিত ভয়ে যে সময়ের মধ্যে মা বাপ পাগল হয়ে গিয়ে ফোয়ার শোকে এই সময়ের মধ্যে মামা বীর মুক্তিযোদ্ধা আইরে বাধি হইল সাহস করি ইয়া না বলে কি আর মামলা হারিয়ে যাইব কিনা। এবং মামলার কোনো পোস্টমর্টেম রিপোর্ট, হনসুরত হাল রিপোর্ট, ময়না তদন্ত রিপোর্ট কিছুই নেই। এখান রিপোর্ট দিয়ে পুলিশের বাঁচাই ফেললে। এরপরে ওনারা দেখলাম যে কিডনি রোগীর স্বজন মুস্তাকিমরে কিভাবে 5 লাখ স্থানে ওরে শারীরিক নির্যাতন করছে এবং ওরা রিমান্ডের প্রেয়ার দিয়ে কোর্ট চালান দিয়ে আরা রিমান্ড বাতিল করাইলাম। এই সময়ের মধ্যে তো জানন যে পুলিশের বিরুদ্ধে মামলা করুন কতটুকু সাহসিকতার প্রয়োজন। আল্লাহ আমাদের সে সাহস দিয়ে, বিশেষ করে মিডিয়া কর্মী হলোর সাপোর্ট এবং সৎ অফিসার যারা তারা আমাদের ব্যাকিং দিয়ে, তো আল্লাহর মেহেরবানিতে আরা এসব মামলা লইয়ে দিয়ে গেলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন, এই মামলা কিন ব্যাগিন চালাইতে যাই আনাতে জীবনের ঝুঁকি লন ফুটিয়ে। এবং একদিন চিটং কোর্টের এডিশনাল পুলিশ কমিশনার প্রসিকিউশন আরে ডাকিয়ে হদ দেয়, তখন চিটংয়ের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ বাবু ইয়ানোর চ্যালেঞ্জ হিসেবে লই ও অপরাধী পুলিশের বাঁচাই ফেললে বলি আর এগেস্টে দাঁড়াই এবং আর এডিসি প্রসিকিউশন থ্রেট সাথ দেওয়া দিয়ে যে অ্যাডভোকেট জিয়া সাহেব সারা বাংলাদেশের ওসিরা তো আপনার উপর খেপে গেছে। কেন বলে আপনি পুলিশ হেফাজতের নির্যাতনের যে মামলা করছেন, এরকম মামলা হলে তো আমরা চোর ডাকাতের গায়ে হাত দিতে পারবো না। আমরা বললাম যে চোর ডাকাতের গায়ে আপনি হাত দেবেন কেন? আপনি অপরাধীকে গ্রেপ্তার করবেন, বিচার করার দায়িত্ব তো আপনার না। আপনি এটা আদালতে সোপর্দ করবেন, রিমান্ডে নিয়ে যাবেন আদালতের অনুমতি নিয়ে, এবং যেখানে যেখানে অভিযান চালানো, অস্ত্র উদ্ধার এগুলো করবেন। আপনি চোর ডাকাতকে মেরে ফেলবেন কেন ক্রস ফায়ার দিয়ে? সে তো চোর ডাকাত নাও হইতে পারে। হ্যাঁ, আপনি তো ওকে কারো কন্ট্রাক্টেও মেরে ফেলতে পারেন টাকা পয়সা নিয়ে। তো এগুলো মানে এই অবস্থায় যদি সেদিন সবাই আমার সাথে না দাঁড়াতো, বিজ্ঞ বন্ধুরা, মানবাধিকার কর্মীরা যদি না দাঁড়াতেন, হয়তো আমাকেও আয়না ঘরে চলে যেতে হতো এবং দ্রুত সেই সরকারের পতন হওয়ার পর এইসব অপরাধী পুলিশ কর্মকর্তারা তারা গা ঢাকা দিয়েছে। তাইলে বোঝা যাচ্ছে যে এই যদি আপনি মানবাধিকারের কাজ করতে চান, তাহলে আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আপনাকে জীবনে ঝুঁকি নিতে হবে। এবং আমি বিশেষ করে আজকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটা এই বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের সফল বিপ্লবের নায়ক যারা এবং যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা করবেন, তাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে অপরাধী পুলিশের বিরুদ্ধে মামলার কোনো অগ্রগতি নেই, যার কারণে পুলিশ মনে করছে যে এই পোশাকটা একটা লাইসেন্স, মানুষ হত্যার লাইসেন্স। ইয়ানোর পরিপ্রেক্ষিতে আমরা প্রশ্ন করি, পুলিশ অবশ্যই মানুষের কাছে এখনো ভয়াল জিনিস, অবশ্যই এই বিগত 15 বছরে তো কিন্তু খুব ভালোভাবে আনা হচ্ছে কে কিছু কোনো ধরনের আর্জি গরিব না ফেরবো যে ভিকটিম হতো সেও দোষ হয়ে যেত অন্য কারণে, যে আগে যে উপস্থিত হতো সেই হয়ে যেত যে ভিকটিম ডিপেন্ড নগত হন আসল ভিকটিম ইয়ানোর উপরে। তার মানে আইন শৃঙ্খলা বাহিনীর তো নারা কোনো ধরনের হেল্প যে জিনিস এজ এ সাধারণ জনগণ ইয়ে নারা নফে, কিন্তু তাদের বিরুদ্ধে আসলে কিভাবে কি ব্যবস্থা কি ধারা যেহেতু একজন অ্যাডভোকেট অনেক ভালো জানেন অবশ্যই কোন ধারাত মামলা করা যায় এবং কোন ধারা আসলে ইতারার নির্ভর করে জানি ইতারা এখন নিজরাত কিছুটা পৃষ্ঠ হয়ে যাবে যে না আরো এই দেশ উল্লেখ করা উচিত। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আন্ডার আছে, যারা নায়করা আছে, যারা এতটুকু গড়িয়েছি ইতারার হাসো কি ধরনের আর্জি করা যায় এই আইন শৃঙ্খলা বাহিনীর এক গঠনের মধ্যে সুগঠিত ইয়ার মধ্যে আয়ত্তে আনা যায়, এই ক্ষেত্রে কি করা যায় আসলে? তার প্রলে জিয়ান তার কাছে আবেদন ইয়ান পুলিশের অপরাধ তদন্ত করে বলে আলাদা এজেন্সি লাইব। পুলিশের অপরাধের তদন্ত যদি পুলিশে করে তাহলে অনেক ন্যায় বিচার পাইতেন না, কারণ পুলিশে মনে করে যে এই আইন যদি অপরাধ ইয়ানোর বিচারে সহযোগিতা করি একদিন আইও মনে বিপদত ফুটব, কারণ খামি তো আইও করি। তো এক অপরাধীরে বাঁচাইতে যায় তারা বেগুন অপরাধী, তারা যদি ভালো অফিসার হয়, ভালো দেশপ্রেমিক কর্মকর্তা হয়, পুলিশ কর্মকর্তা হয়, তাহলে তারা ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করি ফেললাই। হ্যাঁ, যে পুলিশ ডিপার্টমেন্টের যে একটা ভাবমূর্তি আছে আর মুক্তিযুদ্ধের সময় পুলিশ যে ভূমিকা রেখি, করোনার সময় যে ভূমিকা রেখি, এবং জনগণের বন্ধু হিসেবে এখনো আরা বিপদত ফেলে পুলিশের সাহায্য চায়, পুলিশ দৌড়িয়ে। তাহলে এই ভাবমূর্তিয়ান যারা ক্ষুণ্ণ করেন ইতার বিরুদ্ধে তো পুলিশের থেকে প্রথম দাঁড়ানো উচিত যে তোরা আড়ালে ডুবালি।
তো সেভাবে তারার ভূমিকা আর নদেখির এ কথা বলি পুলিশের তদন্ত যেন জুডিশিয়াল ইনকোয়ারি করে বা অন্য কোনো এজেন্সি গড়ি যে বিচারিক তদন্তের মাধ্যমে তার অপরাধের বিচারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করানো উচিত তাহলে তারা এত বেপরোয়া নইব আর কেন বিষয় দিয়ে যে এই যে এই পুলিশ ডিপার্টমেন্ট এই তারা হইলে জনগণের এই খাদেম আমি চাকর হইতাম না খাদেম কিন্তু দেখা যাচ্ছে তারা বিভিন্ন সময় এমন আচরণ করে তারা দেশের মালিক কিন্তু জনগণের ট্যাক্সে তারা এই পোশাক এই বেতন চাকরি তো জনগণের যে ডিউ রেসপেক্ট তারা তো করানো উচিত তারা ইয়ার নগরে এখন এয়ারপোর্টে তো দেখুন কিভাবে পুলিশ বা কাস্টমস হয়রানি করে মানে কিভাবে তারারে অপদস্থ করে ব্যাগ ট্যাগ টানি সিঁড়ি বেলার হ্যাঁ এই আছে সে আছে একদিন আসি আর ছোট ভাই আছে এটা অনর মনিটর আইনি কম্পিউটার ল্যাপটপের ইতার ধৈর্য হদে এত টিয়া দিয়ে পারিব কেন তোর লাগেজ যে রুলস এটা তো হদে উগ্র কম্পিউটার উগ্র মনিটর উগ্র মোবাইল আনিত পারিব আই যেতে চ্যালেঞ্জ করছি তারা হদে অনহন হয়তো আই অমুক অ্যাডভোকেট এবং মানবাধিকার কর্মী হদিয়ান আগে হইবেন না আমি তো চলিয়ান হইলে সারে দিবেন নইলে সাইটান ন এই হলো অবস্থা তো এই পুলিশ ডিপার্টমেন্টের আড়াতে দেশপ্রেমিক মানুষ দিয়ে অযোগ্য লোক দিয়ে যদি পুলিশ ডিপার্টমেন্টের সাজন তাহলে এই পুলিশ আড়ালে বলে বুমেরাং হইব স্বাধীনতার স্বাদ তারাই নষ্ট করে দিব মিসইউজ অফ পাওয়ার বুড়ি জনগণ আমি তো সিঙ্গাপুর পুলিশের ট্রেনিং গেলাম তারা আমন্ত্রণে তারা সিঙ্গাপুর তো পুলিশ দেখতেন না বুঝছেন এই তারা কমিউনিটি পুলিশিং করে জনগণের সাহায্যে অপরাধ নির্মূলের চেষ্টা করে এবং পুলিশ অপরাধ হইলে এদের মধ্যে 1 সেকেন্ডের ভিতরে কত চলি হইতে পারতেন না কিন্তু তারা অনকনমিকে চোখে দেখতেন না ট্রাফিকও দেখতেন না বেগুনো ট্রাফিক আইন মানি চলে আর দেশের মধ্যে আইন ন মানানোর প্রবণতা আছে আর বলতে যারা পাওয়ার যায় তারা পাওয়ার মিসইউজ করিবার প্রবণতা আছে এই দুই নতুন আড়াতে বাঁচা পড়ব পুলিশ ডিপার্টমেন্টরে একেবারে জিরো টলারেন্স পড়ব পুলিশের অপরাধের বিচার খুব দ্রুত করা পড়ব এবং তারা পর্যাপ্ত বেতন দেওয়া পড়বে যাতে তারা দুর্নীতি না করে তারা দেন এই যে তদন্তের নামে আজ প্রত্যেকটা তদন্ত এজেন্সি যেভাবে দুর্নীতি করে অনেক কল্পনা করি পারতাম না হ্যাঁ এই রিপোর্ট অনর পক্ষ দিলে এতটিয়া অনর বিপক্ষ দিলে এতটিয়া ইন একবার ওপেন সিক্রেট এমন ডকুমেন্টারি একজন ভালো প্রতিবেদন দিব দে এরকম কর্মকর্তারা এখন খুবই আছে সৎ অফিসার আছে ইতারা রেসপেক্ট করি দেশপ্রেমিক অফিসার ইতারারে মূল্যায়ন করানো উচিত ইতারারে অ্যাওয়ার্ড দেওয়া উচিত সম্মান জাতি তারারে সম্মান দেওয়া উচিত আর দুর্নীতিবাদ যারা যেসব ব্যক্তি ইতারার ব্যাপারে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া দরকার মনে করি আর মনে হয় বাংলাদেশ কিছুটা হইলো ওইদিকে আগার দেন আর আর্মি রিসেন্টলি এখন ঘটনা হয়ে যে খুব উগ্র গেল একজন মহিলা যে খুব শান্তভাবে হ্যান্ডেল করে এবং ওই পরিপ্রেক্ষিতে মেডেল পেয়ে আবার বলতে গেলে ডক্টর ইউনুস যাতে এয়ারপোর্ট ভিজিট গিয়ে তো উনি আবার প্রবাসী লঞ্চ ইনোভেট করে তো আশা করা যায় মোটামুটি ডক্টর ইউনুস আর সৌভাগ্য যারা ইউনুসের মতো বিশ্ব যারা দিল্লির দাঁড়াই এগুই এই ধরনের আর রাষ্ট্রপ্রধান পাই তো ডক্টর ইউনুস তো আর যদি দুর্ভাগ্য হবো তো ওর নেতৃত্বে যদি আর ঘুরি দাঁড়াই না পারি এনারালে দুর্ভাগ্য হবো এবং মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশ যেভাবে খুন এবং গুমই অনর জাতিসংঘের যে কনভেনশন বা এই প্রোটোকল ট্রিটি এগুলোর মধ্যে বাংলাদেশ বিশ্বের গণতন্ত্রকামী মানবাধিকার কামী মানুষ স্বাক্ষর করে আর দেশ বিগত সময়ের এই যে গুম বিরোধী যে কনভেনশন এটা সাইন পর্যন্ত না করে ডক্টর ইউনুসেই আইয়ের প্রথম গুম বিরোধী সনদের মধ্যে স্বাক্ষর করি তাইলে বোঝা যাচ্ছে তেই মানবাধিকারের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল এবং তেই এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেসব ছাত্রকল অবদান রেখে ইতারের প্রতি তের যে রেসপেক্ট আমি আশ্চর্য কি হতে ফলে কিভাবে আরা কি ভাবি তারাল্লা আড়াল্লা একটা সমন্বয় দরকার ইতারা এত চিন্তা এত সুন্দর চিন্তা হত্যম করে এই যে গ্রাফিতির মধ্যে ফরি ও রাস্তার মধ্যে দেখে দেয় যে মানুষ এই বাচ্চা হলো চিন্তা অভিব্যক্তি কিন অসাধারণ এগিন মানে রিসার্চ করিবার মতো বিষয় তো ইনুসারের মতো মানুষের ফাইরে যদি আর এখানে একটা মানবাধিকার বান্ধব দেশ হিসেবে নিজের গড়ি তুলিন না পারি তাহলে আড়ালে দুর্ভাগ্য জি 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 অবশ্যই মানবাধিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আরোগ্য দিক আছে বলতে ধনী গরিবের মাঝখানে বৈষম্য দূর করা রাইট তো
অনর অ্যাসোসিয়েশন, অনর ফাউন্ডেশন এই পরিপ্রেক্ষিতে প্রান্তিক পর্যায়ে হুদ্দুর আসলে হাজগরের হুদ্দুকে আর এই বৈষম্য বিরোধী কর্মসূচি তো আর আছে। বৈষম্য বিরোধী কর্মসূচির মধ্যে বিশেষ করে এই যারা আঙ্গুলফুলি কলা গাছ হয় দুর্নীতির মাধ্যমে ইতারার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করানোর আর গড়ি থাকি। দুর্নীতিবাজের বিরুদ্ধে যারা অবৈধ ইনকাম করে, চুরি ডাকাতি খুন রাহাজানির মাধ্যমে, স্মাগলিং এর মাধ্যমে, মানব পাচারের মাধ্যমে যারা অবৈধ ইনকাম করে তার বিরুদ্ধে আরা প্রচুর মামলা আরা গজ্জি। যদিও দেশের বিচার ব্যবস্থা এবং রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ নওয়ানোর কারণে আরা এইসব মামলার মধ্যে বহু সময় হয়রানির শিকার হই, শেষ পর্যন্ত ভালো রেজাল্ট ন পাই ফাইট করি এরও। তা আরা আশা করি যে দেশত এমন একখান বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হইব যেন তারা ন্যায় বিচার পাইও। আর গরিব দুঃখী যারা প্রান্তিক জনগোষ্ঠী হতে লাগুন যেন বস্তির মানুষ বা অসহায় এতিম নির্যাতিত ভিকটিম যারা ইতারা তারা সাপোর্ট দিই। এই যে জানান জামাল খানের মধ্যে বর্ষা ছোট মেয়ে ওরে রেপ করিয়ে ওরে খুন গুজি এবং বস্তা বাঁধি ওরে নালার মধ্যে ফেলে দিয়ে এই বর্ষা মার্ডারও আরা গরিব আরা পরিচালনা করেন। দুঃখজনক 2 বছরও এখনো পর্যন্ত ওর চার্জশিট নয়। বারবার কোর্টের মধ্যে আর আইওরও তলব করে আইও হতে ফরেন্সিক রিপোর্ট হলে আর আটকি রই, ডিএনএ রিপোর্ট হলে আর আটকি রই। তাহলে এই লাশটা ওর কিনা শুধু ইয়েন প্রমাণ হলে বলি লাশ দিয়ে দেখা যায় ওর লাশ পা গিয়ে ওর মা বাবা চিহ্নিত করছে, কিন্তু সাইন্টিফিক ইভিডেন্সের অভাবে মামলা চার্জশিট দিতে পারে। তাহলে শুধু আরা পুলিশেরও খেল দিলে হইতো না, আরা বিভিন্ন সেক্টরের মধ্যে মানবাধিকারের দোষ মনে করে লুকাই রেই যে ফরেন্সিক ডিপার্টমেন্ট ইতারা 9 বছরের শিশু ধর্ষণই হত্যাই এই রিপোর্টটা তারা 2 বছরও দিতে না পারেন। তারা তো প্রায়োরিটি দেওয়া আছে যাতে করে আমরা 3 মাসের মধ্যে বিচার শেষ করে ফেলতাম। তো এই মানবাধিকার লঙ্ঘন কিন্তু প্রত্যেক পেশার মধ্যে, মিসইউজ অফ পাওয়ার। এই একজন সাংবাদিক তেইও মানবাধিকারের সৈনিক, তেই তো নিরপেক্ষতা বজায় রাখা পড়ব, কেউ যেন ক্ষতিগ্রস্ত নয় এবং রাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্টে তে নিউজ করিব, তের ব্যক্তিগত কোনো স্বার্থটা থাকতো না। একইভাবে একজন আইনজীবী তেইও আইনের শাসন প্রতিষ্ঠার ভূমিকা রাখব, একজন ডাক্তার তেইও মানুষের স্বাস্থ্যের অধিকার রক্ষার লাইতেই নিরপেক্ষ ভূমিকা রাখব, কাজ করিব। প্রত্যেক পেশা যারা রাষ্ট্রযন্ত্র আছে, প্রশাসক আছে, ইতারা তো সবসময় সততার সাথে সরকার জনগণ তারারে রক্ত বেচা ফুসে দি তারারে এইভাবে লেখাপড়া করে ইউনিভার্সিটি ফুজিয়ে ইও আর টিয়া দিয়ে তারপরে অনর চাকরির বেতন এই যে আজ গাড়ি বাড়ি তারা ভোগ করেন, তারা স্কলারশিপ ফার কিংবা তারা এই যে পেনশন ফার বেনাবুলেন ফান্ড ফার ব্যাগিন কিন্তু আরাটিয়া তারা কিন্তু জনগণের প্রতি এইভাবে হক আদায় করা পড়িব। ইয়ান এই ব্যাপারে বেগুন প্রত্যেক পেশাতে আরাতে সতর্কতা হওয়া উচিত। আচ্ছা, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এখন আর একটু বহির্বিশ্বে যাই, আর একটু বৈশ্বিক আর যে সমস্যাগুলো চাই, সিরিয়া ফিলিস্তিন একটা শিশুরাও নারী ব্যাগ কিন্তু ওভারঅল মানবাধিকার যে লঙ্ঘন হয় ওই ক্ষেত্রে অন্য কি মতামত, কিভাবে এই জিনিস? বিশ্ব তো আসলে মানবাধিকার এই পদোদ্দলিত একেবারে পেরু থেকে শুরু করিয়ে এই মধ্যপ্রাচ্য পর্যন্ত এই প্রান্ত তো ওই প্রান্ত মানবাধিকার এত বেশি হাহাকার অবস্থা যে তারার কান্নার আওয়াজ আর গুমজাই না পারি। অন্য তো হলেন সিরিয়া ফিলিস্তিন, আই ফিলিস্তিনি নিউজ এখন আর সাইড না পারি, আই অসুস্থ হয়ে গিয়ে। তারপরে আই আমেরিকা তো বেশ বহুত বড় বড় অ্যাটর্নি বা তারা রাষ্ট্রযন্ত্রের অ্যাটর্নি জেনারেল বহুত কেউ প্রশ্ন করছি যে তোমরা তো মানবাধিকারের কথা বেশি হোক, কিন্তু তোরা গোয়েন্দা নামা বেদ মধ্যে বন্দী হলো এইভাবে আটক রেখো এবং ইমিগ্রেশন মামলার মধ্যে যারা হারিয়ে যায় গিয়ে তারা যে ইঞ্জেকশন পোস্ট করে এরা ফাটাই দো, এগিন কি মানবাধিকার লঙ্ঘন না? তারা এগিন সঠিক জবাব দিতে পারে। ঠিক একইভাবে আজি আর প্রতিবেশী দেশ জিয়ান করেন আর যে ধর্মীয় অধিকার, ধর্মীয় যে আর ভারতের মধ্যে আর ধর্মীয় ঐতিহ্য ভারত যদি ভাঙ্গি ফেলায় তাহলে ভারতের মানুষের তো সাইবেল আর কিছু নেই। এই যে তাজমহল, আগ্রার তাজমহল, তারপরে অনর এটা বড় বড় অলি আল্লাহর যে মাজার বাইজিদ বুস্তামি, তারপরে অনর কি খাজা বাবার দরবার ওইটা শুরু করে মসজিদ এবং বিভিন্ন ঐতিহাসিক যে নিদর্শন অকল ভারতের ওই এগিন দিয়ে তারা প্রচুর টিয়া ইনকাম করে এবং পর্যটক হল এটা জায়গায়
তারা রেমিটেন্স ফরেন কারেন্সি আইয়ের তারা গড়ের কি তারা এডে এখান ইস্যু ধর্মীয় ইস্যু লইয়া সংখ্যালঘুর ওদের নির্যাতন করে এবং ইয়ানো ঢাকি বেলায় তারা উল্টো আর বিরুদ্ধে প্রচারণা চালার আমি তো মানবাধিকার কর্মী হিসেবে গত এই 5ই জুলাই যে বিপ্লব এর ফরতন এ পর্যন্ত যেদিন সংখ্যালঘুর ওদের নির্যাতনই এখানে ওদের সারা দেশও তারা জরিপ চালায় জরিপ ছাড়া এরা আর দিলাম দেয় 2-1খান বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যেসব সংখ্যালঘু যারা হর ইতার ওদের যে আক্রমণী নয় ইনিদের রাজনৈতিক কারণে তারা বিগত সরকারের সময় তারা যে অতি উৎসাহী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হওয়ার ফলে তারা যারা মানুষের বাড়িঘর দখল করছে অত্যাচার করছে খুন খারাপি করছে শুধুমাত্র তারা এফেক্টেড ধর্মীয় কারণে কেউ এফেক্টেড হয়ে এরকম আর তো হয় না পাই কিন্তু এডে মানুষ এই মারি ফেলা সেই মারা 10-15 বছর আগর হরিয়ারের মন্দির ভাঙ্গের দে মসজিদ ভাঙ্গের দে বা সিনেমার ইয়ে পর্যন্ত কাট পেস্ট করিয়ে প্রচার করে দেয় যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু নির্যাতন অথচ সংখ্যালঘু হলে প্রতিবাদ করেন ওদের নো আর এটা ভালো আছে অথচ বলতে গেলে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ যারা আছে আর সংখ্যা গরিষ্ঠ যারা আছিল মুসলিম এতদিন তারাও কিন্তু নির্যাতিত ওই পরিপ্রেক্ষিত কিন্তু কে হলো কত আলেম ওলামা পীর মাসেক যে কারাগারে গিয়ে জেল কাটি মারি ফেলি 77 ঘটনা এই তো অহর হই কিন্তু এই ব্যাপারে কেউ ইয়া না করে হ্যাঁ যে একখান ধোঁয়া তোলে যে সংখ্যালঘুগুলো দেড়ে নির্যাতন ইয়েন গড়িয়ে সাহেদে এই আন্তর্জাতিকভাবে আর ভাবমূর্তি নষ্ট করে ফেলে ডক্টর ইউনূস চ্যালেঞ্জ করছে যে তারা এই যে ফেক নিউজ হলে বলি ভারত খুবই লজ্জিত দরকার এবং ইউনূস চ্যালেঞ্জ করে প্রুভ করে দিয়ে বিশ্বের দরবার যে আর বিরুদ্ধে যে অপপ্রচার তারা চালান ইয়ানোর দ্বারা তারাই ক্ষতিগ্রস্ত হবে মানবাধিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আরেকখান অ্যাসপেক্ট আছে নারী অধিকার শিশু অধিকার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে হদ্দুর এরকম সম্ভব এবং ভবিষ্যতে আরা কোন ধরনের কি ধরনের সাপোর্ট কি আরা পাই মানবাধিকার বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় বিশ্বের মধ্যে বিশেষ করে যে বৈষম্য নারীর প্রতি সামাজিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য এই আইন খুব ভয়াবহ যে কারণে বাংলাদেশের মধ্যে বেশ কিছু স্পেশাল ল বুঝছি যেন যৌতুক নিরোধ আইন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট তারপরে পারিবারিক আদালত আইন তারপরে নারী ও শিশু নির্যাতন দমন আইন অ্যাসিড সন্ত্রাস আইন অনেক আইন আমাদের দেশের মধ্যে আছে কিন্তু আমরা এখনো নারী এবং শিশু সেরকম প্রোটেকশন দিতে না পারি কিলে দিতে না পারি আর বিচার ব্যবস্থার যে অর্গান আছে এটার মধ্যে পুলিশ জড়িত বিচারক লয়ার তারপর জনপ্রতিনিধি মামলার সাক্ষী এখন ব্যাগগুলো যদি ঠিক মতো কাজ করে তাহলে একখান অপরাধের বিচার হয় কিন্তু এটা দেখা গেছে সাক্ষীর সময় সাক্ষী নই সাক্ষীরে ভয় ভীতি লাগাইয়া অথবা সাক্ষী ঘুষ খাইয়ারে আর করুন নয় তো মামলা প্রমাণ কেনে করিব যখন আসামি খালাস পায় মানুষ মনে করে যে জজ সাহেবে উকিল সাহেবে বা ব্যাগগুলো মিলিয়ে মামলার আসামিরে খালাস করে দিয়ে কিন্তু এটা যে সাক্ষী দিবে কেউ নই যে চৌকি দেখি যে এই মানুষের খোবাই মাইজে দেয় এখন না মানে ভিডিও ফুটেজ পাইতেন লাগুন ডিজিটাল এভিডেন্স পাইতেন লাগুন একসময় তো কিন্তু আছিল হ্যাঁ এই যে অ্যাডভোকেট যেবারে হত্যা করলো ওর ওনার ভিডিও চাইছে বাইর করে এই ডিজিটাল এভিডেন্স তো একসময় নো আছিল তো এখন ডিজিটাল এভিডেন্স তো প্রমাণ করি পেলে অনেক সাক্ষী লাইব সাপোর্ট করি পেলে সাক্ষী লাইব তো সাক্ষী হল যদি করুন নয় মানবাধিকার লঙ্ঘন হব তো এখন নারী অকল নির্যাতিত বিশেষ করে আর দেশ যৌতুক প্রথা মারাত্মক বিশেষ করে চট্টগ্রাম যৌতুক সারা দেশত আছে অন্যভাবে আছে চট্টগ্রামের মধ্যে একভাবে অন্য দেশত একভাবে আছে তো চট্টগ্রামের মধ্যে অনর এই যে বিয়ের বরযাত্রী এবার সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন এবার ইসলামত নাই আইনত নেই এটা অ্যাকচুয়ালি ইসলামের মধ্যে বিয়ে খুব সহজ জিনিস মহরণা নির্ধারণ হইব ইজাব কবুল হইব বিয়ে ধর্মীয় চুক্তি সোশ্যাল কন্ট্রাক্ট তো এডে মহরণা নির্ধারণ নেব এবং স্ট্যাটাস অনুযায়ী ওনার মহরণা নির্ধারণ নেব আর স্বামী সমস্ত ভরণ পোষণ বহন করিব আর এই স্ত্রী এবং সন্তানের সমস্ত দায় দায়িত্ব স্বামীর কিন্তু আর এটা দেখা যাচ্ছে যে স্বামীতে বিচার লাগে ঠিয়া দেওয়া পড়তে বহুতে তারপরে স্বামীতে এখন এই গাড়ি কিনা পড়ে মোটরসাইকেল কিনা পড়ে সাবদের দৌড়ে ওরিরে বা বউরে সাবদের তো এই ধরনের এই কুপ্রথা আনার সমাজের মধ্যে ঢুকি গিয়ে অন্যান্য যারা
সম্প্রদায় আছে ইতারাত নারার কাছে মুসলমানের ভিতরে কুপ্রথা ঢুকে গিয়ে তো অ্যাকচুয়ালি যৌতুকবিহীন বিয়া জিয়ান আরাতে আরা জিয়ান চেষ্টা করি আরা মানবাধিকার কর্মী হিসাবে যে বিয়ের নিয়ম মানিল যে বর জাতি হয়তো আতে কিছু লাগতো না আর 2000 মানুষ খাওয়া করবি ইট ইজ ওয়ান কাইন্ড অফ যৌতুক এটা অনেক আর দিদি বহুত ভদ্র মানুষও এই হত্যাকান খাওয়া কথা আতে কিছু লাগতো না আহারে 2000 মানুষ খাওয়া বলিব একজন মানুষেরও যদি ভাত খাওয়াইতে 1000 টাকা লাগে তাহলে 2000 মানুষের ভাত খাওয়াইতে 1 লাখ টাকা লাগে 20 লাখ টাকা লাগে তো গরিব মানুষ বা মধ্যবিত্ত ফ্যামিলি যারা দুর্নীতি না করে যারা সৎ মানুষ ইতারালে বলিব বড় বোঝ হয়ে দাঁড়িয়ে এবং বিয়ের মধ্যে অনদেবন্ধে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বাইর করতে যারা হ্যাঁ 5 জন্য হতা এঙ্গেজমেন্ট তারপরে ফিরে ফিরি অ্যাকচুয়ালি বিয়ে ওয়ালিমা খাওয়া পড়িব আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা ফাতেমারে বিয়ে দিবার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি গিয়ে যাইয়ের হতে 1 গ্লাস পানি হলে খাওয়া পড়িব ওয়ালিমা খাওয়াই বলতে জামাইয়ে মাইয়ার বাপে ন এক গ্লাস পানি হলে খাওয়া পড়িব ওয়ালিমা স্বরূপ তাইলে আর দেশের মধ্যে আর ওয়ালিমার কেউ খুব কম মানুষ ওয়ালিমা করে আমি বহুত বড় বড় পীর মাসায়েকের বিয়েও দেখি ওয়ালিমা না খাবায় ওই বরযাত্রী তো এই জিনিসটি আরাতে আলেম সমাজের তো ভূমিকা রাখা পড়িব ভালো হক্কানি আলেম যারা ইতারাতে মসজিদত খুতবা দেওয়া পড়িব যে বরযাত্রী হারাম বেদাত ওয়ালিমা সুন্নত এবং মাইফার মোহরনা আর মোহরনা ইবেদে নারীর মানে ইজ্জত ইসলাম মাইফা যে মর্যাদা দিয়ে এই মোহরনা আর কে দিতাম না চাই অথচ এই মোহরনা ইবা ওর হক মোহরনা যদি ন দেয় কিয়ামতের মাঠে তো আসামি এবং ওর স্ত্রী ঋণগ্রস্ত তাই যাব স্ত্রীর কাছে তো মোহরনা আরাতে বিয়ে বহুত টাকা খরচ করি আর বিভিন্ন অনুষ্ঠান নেই ইভেন্ট ম্যানেজমেন্ট এই সেই লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু বউর মোহরনা দিন না পারে তো অনতে যদি মোহরনা দিবার নিয়ত থাকে তইলে অনেক বিয়ের দিন ডিপিএস গুলি তো যাগি বউর নামে মোহরনা ডিপিএস করি মাসে 2000 4000 5000 দিয়ে অনতালে তো মোহরনা আদায় যাগি কিন্তু আর এডে অধিকাংশ মামলা আর দেখি মোহরনা আদায় নগরে ইয়ানালা বলি এর বহুত মামলা মিথ্যা মামলা হয় মিথ্যা নারী নির্যাতন মামলা হতে কিনলে মোহরনা আদায় নগরত দিই তো এই হত্যার মোহরনা আদায়ের ব্যাপারে আনাতে সচেষ্ট অনুচিত ইয়ার নারীর অধিকার আর শিশু যারা শিশু হলোর যে লেখাপড়ার অধিকার এবং আজ আরা দিদি শিশু শ্রম বাচ্চা হলোর অনর লেট মেশিনত কাজ করে ওই প্রায় সময় দেবেন যে এই যে টেম্পুর ফিসুদি দেবেন যে তারা ওকে ছোট বাচ্চা জোরে রীতে ফজর গুমুত্তরি রাত 12টা পর্যন্ত বাচ্চা বেরোনোর টেম্পুর মধ্যে ডিউটি করে এই শিশু শ্রম এই বেআইনিয়নের ফরও আর দেশের মধ্যে এখনো আর শিশু হলোর লেখাপড়ার সময় খেলাধুলা করিবার সময় তারা আর হাজত ফাটাই দেওয়া পড়ে ইতারার দায়িত্ব রাষ্ট্রত্ব সমাজত্ব অনুচিত বাচ্চা হলো যারা অসহায় গরিব লেখাপড়া করি না পারে এই ব্যাপারে আর এখনো পিছাই আছে জীবনত্ব মূল্যবান কোনো কিছু নেই তো যারা এই পর্যন্ত এই রাজনৈতিক কারণ বা অন্য যে হারণে বিগত বছর গিনুক যারা মানবাধিকার পৃষ্ঠ তাদের অনর অ্যাসোসিয়েশন অনর ফাউন্ডেশন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন আসলে কি পদক্ষেপ গ্রহণ করে আর মূলত ফ্যাক্টস ফাইন্ডিংস করি তদন্ত করি যদি দেখি যে না সঠিকভাবে গুমই খুন হইয়ে বা নির্যাতিত হই তখন তারা লিগ্যাল এইড দিই আইনি সহায়তা দিই বিনামূল্যে তারা মামলা পরিচালনা করি এবং এই মামলা জানন তো খুবই ঝুঁকিপূর্ণ আরাতে ঝুঁকিলে মামলা গান করা পড়ে এরপরও তারার চিকিৎসা তারা যদি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আহতের মধ্যে দেখা যায় যারা ছাত্র নয় এরকম বহুত রিক্সাওয়ালা পথচারীও আহতই তারা খুঁজে বাইর করি তারা চিকিৎসার ব্যবস্থা করছি ঠিক একইভাবে নির্যাতিত নারী শিশু হলর তারা ভিক্টিমল যত্তে কাছে তারা আইনি সহায়তার পাশাপাশি তারা চিকিৎসার ব্যবস্থা করি এবং এই বিভিন্ন কর্মসূচির মধ্যে যে শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করি তারপর এই মানুষের বাড়িঘর বন্যা যে ভাঙি গেল গই এই তারা প্রায় ফেনিত যাইয়ের 1000 পরিবার হলে ভালোবাসার উপহার লগি লই যাই তারা দুঃখ অসুস্থ তারা ফাঁসে দাঁড়াবার চেষ্টা করছি এইভাবে ঠিক রংপুর নীলফামারী সারা বাংলাদেশে তার ব্রাঞ্চ আছে প্রত্যেক ব্রাঞ্চেতে এই যে বৃক্ষরোপণ অভিযানের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করি এবার বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী যেতাইশীল এত তারা বলি এই বিভিন্ন
এই প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী কাপড় চোপড় নগদ টাকা লইরা আরা ইতারা সাহায্য করতাম গিয়ে মানবিক খাচ্ছি না আরা সবসময় এইভাবে অনারা বেগুনও লইরে গড়ি। সুপ্রিয় দর্শক, আজিয়ে আর পর্যালোচনার মেইন বিষয় আছিল মানবাধিকার আসলে হত সুষ্ঠুভাবে পালন এবং আর আজির অ্যাসোসিয়েশনের মহাসচিব আর খুব সুন্দর কিছু বার্তা দিয়ে যে নদী শুধুমাত্র দিবস পালন করি বেলে মানবাধিকার কর্মী না হই সুষ্ঠুভাবে মানুষের মানবের অধিকার গিয়ে সুষ্ঠুভাবে পর্যালোচনা করেন এবং কিভাবে বাংলাদেশের মানুষের জীবনের মধ্যে সুষ্ঠু স্বাভাবিক এবং শান্তির যে নৈতিক বার্তা গিয়ে ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে যে অসম্ভব সুন্দর একটা অনুষ্ঠান আপনারা আজকে আমাকে নিয়ে আসলেন। বিশেষ করে সিএন টিভি যে খুব জনপ্রিয় প্রচার মাধ্যম আর ইয়াং জেনারেশন এবং বুড়া বুড়ি অকল ওনার এই টিভির পছন্দ করে। চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা খুব সমৃদ্ধ ভাষা, এই ভাষা পৃথিবীর প্রচুর মানুষ এই ভাষায় কথা হয় এবং এই ভাষার মধ্যে আরবি ফার্সি উর্দু ইংরেজির মিক্স, এই এত সমৃদ্ধ ভাষা লই ওনারা এই প্রোগ্রাম গুজনি আনালা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই মায়ের ভাষা। আর দর্শক যারা ওনারা সিএন টিভির দর্শক বেগুনের কাছে আমরা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই এই অনুষ্ঠান তারা যেটা তো স্যার বেগুনের কাছে আর শুভেচ্ছা রইল বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষতুন ওনার কাছে আর আন্তরিক অভিনন্দন রইল। আজকের মতো এই পর্যন্তই। অনরে অসংখ্য ধন্যবাদ আজি উপস্থিত হইলেন। আজির মতো এ পর্যন্তই, আবারও হাজির হইম সিএনটিভি সিটিজির নতুন টক শো লইলে। সুস্থ থাকিবেন, সমৃদ্ধ থাকিবেন, সাথে থাকিবেন সিএনটিভি পরিবারের। ধন্যবাদ।